গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 10টা থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। আর আজকে কেন দেরি হয়ে গেছে বলো তো? কারণ কালকে রাত্রে আমার ছোটো ছেলেটা একদমই আমাকে ঘুমোতে দেয়নি, ছেলেও ঘুমোয়নি রাত্রে, এই জন্য আমিও ঘুমোতে পারিনি। তো সকালে ছেলেও একটু ঘুমিয়েছিল আর আমিও একটু ঘুমিয়েছিলাম, কারণ আমিও অসুস্থ। তাই কি বলো তো, সকালে না ঘুমোলে মানে সারা দিনটা কাজ করতে পারবো কি পারবো না, এই জন্য একটু দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠেই প্রথমে ছেলেদেরকে খাইয়ে দিয়েছি, তারপর বিছানাটা চেঞ্জ করার ছিল, তাই বেডশিটটা চেঞ্জ করবো বলে ছাদে আরেকবার উঠে এলাম। আর দেখো, ছেলেকে ছাদে নিয়ে চলে এসেছি, আর ছেলে নিচে বসে বসে খেলা করছে। তো আমি আগের থেকে এখন ওষুধ খেয়ে অনেকটা ভালো আছি। আগে যা অবস্থা হয়েছিল তার থেকে অনেকটা আমার নিজের মনে হয় আমি অনেকটা সুস্থ বোধ করছি। তো আমার যে ভিতরে ভিতরে এত বড় রোগ হয়েছে, সত্যি আমি জানতাম না। তো এই রোগটার নাম কি বলো তো? অ্যাংজাইটি। তো এটা টেনশান থেকে হয়েছে। বহু দিন থেকে আমার দুটো ছেলে অসুস্থ হওয়ার পর থেকে যবে থেকে বড় ছেলে হয়, বড় ছেলেও তো অসুস্থ হয়েছিল, এই জন্য কি বলতো, প্রথম থেকেই আজকের বড় ছেলের বয়স 10 বছর হয়ে গেছে, সেই 10 বছর থেকে আজ পর্যন্ত দিনের পর দিন টেনশান করতে করতে এই রোগটায় পরিণত হয়েছে। তো দীর্ঘদিন ডাক্তারবাবু বলছে দীর্ঘদিন ধরে একদিন টেনশানের পর টেনশান করতে করতে এই রোগটা তৈরি হয়েছে। তো ওষুধ খেয়ে ভগবানের দয়ায় একটু ভালো আছি আগের থেকে। তো ভগবানকে ডাকছি যেন ভালো হয়ে যাই, সুস্থ হয়ে যাই, কারণ আমার দুটো অসুস্থ ছেলেকে কে দেখবে আমার কিছু যদি হয়ে যায়। সত্যি বলতে কি বলবো তোমাদেরকে, নিজের কথা ভাববো না দুজন অসুস্থ ছেলের কথা ভাববো, কি ভাববো আমি নিজেই কোনো খুঁজে পাই না। যেমন চলছে তেমন চলছি, কি হবে জীবনে জানিও না। আর সত্যি ছেলেদের জীবনে যে কি আছে। আর সত্যি কথা বলতে এরকম ছেলেরা যাদের থাকে তাদের অবস্থা যে কতটা খারাপ হয়ে যায় সে একমাত্র ভগবানই জানে। এরকম ছেলে থাকলে বাবা মাকেও তো কষ্ট ভোগ করতে হয়, এছাড়াও প্রত্যেকের কাছ থেকেও তো কথা শুনতে হয়। আর এরকম ছেলে হলেই কি বলতো, সবাই একটু দূরে দূরে থাকতে চায়। যদি সুস্থ হয় সবাই দেখবে কাছে টেনে নেবে, ভালো হলে সবাই আদর করবে, কিন্তু এইসব ছেলেদের কেউ নিতেও চায় না, আদর করতেও চায় না। দেখলে হয়তো 5 হাত দূরে দাঁড়িয়ে থাকে, কাছে আসবে কি আসবে না, এরকম একটা চিন্তা ভাবনা। তো যাই হোক, আমার ছেলে যখন আমাকে দেখতে হবে, লোকের দিকে তাকিয়ে কোনো লাভ নেই। তো দেখি বছরের পর বছর মানুষজনকে দেখছি, সে দেখে অভিজ্ঞতার থেকে বলছি। তো ছেলেদের কথা আমার কথা বলতে বলতে তো দেখো আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো ছেলে নিচে খেলা করছে, ছেলেকে নিয়ে এবার নিচে চলে যাব। তো দেখো এখন বাজে সন্ধ্যা 6টা, একদমই তোমাদের সামনে সন্ধ্যাবেলায় এলাম। তো আর সারাদিন আজকের একটু সময় পাইনি আসার জন্য, কারণ কি বলতো খুব দেরি হয়ে গেছিলো। তো কাজকর্ম, ছেলেদের খাওয়ানো, স্নান করানো এইসব ছিল বলে তাড়াহুড়ো করে করেছি, আর ভিডিও করতে পারিনি। তাই একবারে সন্ধ্যাবেলা এলাম তোমাদের সামনে। তো ছেলেকে এখন দেখো ব্যায়াম করাতে বসছি, ছাদে আবার চলে এসেছি ছেলেকে নিয়ে। এই যে ছেলেকে ব্যায়াম করাচ্ছি, আমি ব্যায়াম করাচ্ছি, ছেলের দুটো হাত পুরো টেনে রাখছি, আমি ওর হাতটা ছাড়াচ্ছি আমার গায়ের জোর দিয়ে। দেখো এই যে ডান হাতটা মুখে দিচ্ছে, ডান হাতটা কামড়ে কামড়ে কীরকম কালো ফেলে দিয়েছে।
তো যাই হোক, বড় ছেলেটার থেকে ছোট ছেলেটাকে নিয়ে বেশি টেনশান, কারণ ছোট ছেলেটা এখনও পর্যন্ত নিজে হাঁটতে পারে না, নিজে হাতে তুলেও খেতে পারে না, কথাও বলতে পারে না। আর জানো তো, ওর মাথাটা মানে ছোট না, ওই মাথাটা ছোটোবেলায় যে খিঁচুনি হয়েছিল, খিঁচুনির জন্য মাথাটা ডেভেলপটা কম হয়েছে। এই জন্য কী বলো তো, মাথাটা শারীরিক তুলনায় ছোট হয়ে গেছে। ডাক্তারবাবু বলছে যতটা ওর মাথা ডেভেলপ হওয়ার কথা ততটা হচ্ছে না, মাথাটা খুব ছোট হয়ে গেছে। তো এই কারণের জন্যই হয়েছে, ছোটোবেলায় যে খিঁচুনিটা হয়েছিল, খিঁচুনির জন্য এরকম অবস্থা হয়েছে। কি যে হবে ছেলের। তো এখনও ছেলের কিন্তু খিঁচুনি হয়, খিঁচুনির জন্য দুবেলা তো ওষুধ খাওয়াতে হয়, তোমাদেরকে দেখিয়েছি। তো ডাক্তারবাবু বলেছে ওষুধ খাওয়াতে, থেরাপি করাতে। তো কত ডাক্তার তো দেখালাম, মানে সব ডাক্তারে একই কথা বলছে। তো ব্যায়াম করানো হচ্ছে, আমি তো করাচ্ছি, আর ডাক্তারের কাছে গিয়ে মাঝে মাঝে দেখে আসি। আর কি বলো তো, ছেলে ডাক্তার বলেছে মানে ওষুধ খাওয়ালে, ব্যায়াম করালে যতটা ডেভেলপ মানে হবে না, মানে সেরকম হয়তো ডেভেলপ হবে না, ছোট হয়ে থাকবে, কারণ এখনো পর্যন্ত কথা বলতে পারেনি, তেমন একটা সেন্সও নেই। তো দেখো, আমি এই যে জামা কাপড়গুলো সব সকালে ধুয়েছিলাম, তো পড়েছিল সব, তো জামা কাপড়গুলো এই যে ভাঁজ করে রাখছি। তো এরপর রাতের রান্না বান্না হবে। আজকে দুপুরে রান্না বান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এই জন্য কি বলো তো, একবারে রাতের রান্নাটা শেয়ার করব আজকে। তো এই যে দেখো, রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে এই যে আজকে রুটি আর ডিমের ঝোল হবে, কারণ বড় ছেলে না একটু ডিমের ঝোলটা খেতে ভালোবাসে। এই জন্য ও বলেছিল মা আজকে ডিমের ঝোল আর রুটি করবে, এই জন্য আমি এই যে রুটিটা করছি। তো ডিম আলুটা আগে সিদ্ধ করে রেখে দিয়েছি, রুটিটা ভাজার পর ডিম আলুর ঝোলটা তুলব। তো এই যে দেখো, আমার বড় ছেলে দেখো আমার কাছে এসে বসছে, সন্ধ্যাবেলা একটু পড়ছিল। তারপরে আমি যেই রুটিটা বেলতে এসেছি রান্নাঘরে, তো চলে এসছে। ওর বাবা আজকের বাড়িতে নেই, আসতে রাত হবে, এই জন্য কী বলো তো একটু রাত করে রান্না করছি। এখন প্রায় রাত 9টা মতো বেজে গেছে। তো ছোটো ছেলে ঘরের ভিতর খেলা করছে বসে বসে, আর বড় ছেলে আমার কাছে বসছে, আর আমি এখান থেকে লক্ষ্য রাখছি ছোটো ছেলেটাকে, আর রান্নাঘর থেকে দেখা যায় ঘরের ভিতর ছেলেটাকে। তো আমি এখান থেকে ছোটো ছেলেকে মাঝে মাঝে লক্ষ্য করছি, আর বড় ছেলে আমার পাশে বসছে এখানে। তো তোমাদেরকে একটা কথাই বলবো, ভিডিওটা যখনই দেখবে তখনই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। একটু দেখে তারপর মানে ছেড়ে চলে গেলে আবার অন্য একটা ভিডিও দেখলে এরকম করো না, যারটা দেখবে শেষ পর্যন্ত দেখো। আমি কিন্তু দুটো অসুস্থ ছেলে, সংসারের কাজ, আমি নিজে অসুস্থ, তাও কিন্তু আমি যার ভিডিও দেখি পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করি, আর পুরো ভিডিওটাই দেখি। তো তোমাদেরকে বলবো তোমরাও করো, পুরো ভিডিওটা দেখো, সবাই সবাইয়ের পাশে থাকো। তো দেখো, ডিম আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তো মশলাটা সিলে বেটে এই যে ডিম আলুটা আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, নিয়ে দেখো জলটা ঢেলে দিলাম। আর রাত্রে একটু পাতলা ঝোলই হবে, মানে বেশি রিচ করব না। তো আমার এই যে দেখো ডিমের ঝোলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ভিডিওটা রাখছি।